প্রচলিত আইনে জুলাই হত্যায় জড়িতদের বিচার জানালেন প্রধানমন্ত্রী। শহীদদের আত্মত্যাগের সর্বোচ্চ মূল্যায়নের প্রতিশ্রুতি। বাংলাদেশ বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্য বললেন অর্থমন্ত্রী। চট্টগ্রামকে অর্থনীতির লজিস্টিক হাবে পরিণত করার ঘোষণা। সিলিন্ডার গ্যাসের দাম কমার প্রভাব নেই খুচরা পর্যায়ে। ক্ষুব্ধ ক্রেতারা, বাজারকে সিন্ডিকেট মুক্ত করার দাবি। এবং ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ রাত 11টায় মুখোমুখি কানাডা মরক্কো, 3টায় প্যারাগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি বাসিদা সুলতানা রিঙ্কু। জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের আইন অনুযায়ী সরকার বিচার করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়নের প্রতিশ্রুতিও দেন তিনি। দুপুরে রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। জনগণকে বিভক্ত না করে প্রতিহিংসা ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ এগিয়ে নিতে সবার সহযোগিতাও চাইলেন তারেক রহমান। হুমায়ুন কবিরের প্রতিবেদন। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটিও আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটির আয়োজনে বাংলাদেশ চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে মিলিত হন শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা ও সরকার প্রধান সহ অন্যরা। এই সময় শহীদ পরিবারের সদস্যদের হাতে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন কয়েকশো পরিবার। 24-এর গণ অভ্যুত্থানে রেখে গেছে শূন্যতা, অশ্রু ও আজীবনের ক্ষত। জুলাই আন্দোলনে আহতরা স্বৈরাচারের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সমালোচনা করে বিচার দাবি করেন তারা। প্রধানমন্ত্রীর কাছে আমি এতটুকু আবেদন করবো, আমাদের ছেলেমেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্য সম্পাদন করা এবং এই জুলাই স্মৃতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গণহত্যাকারী শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন তিনি। গণহত্যার পরে আজও পর্যন্ত সেই গণহত্যাকারী শেখ হাসিনার কোন রকমের অনুশোচনা নাই। তারা উল্টো বিদেশে বসে বাংলাদেশে এখন নাকি গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। এই সময় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের পরিবারের প্রতি ও বিচারের কথা তুলে ধরেন। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। জনগণকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। সবার অংশগ্রহণে গণ অভ্যুত্থান হয়েছে বলেও জানান তারেক রহমান। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। রাষ্ট্র শহীদ পরিবারও জুলাই যোদ্ধাদের পাশে থাকবে বলেও জানান সরকার প্রধান। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক ও অর্থনৈতিক হাবে পরিণত করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন তিনি। এ সময় দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে বিবেচনায় রেখেই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানান মন্ত্রী। বিদেশি বিনিয়োগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। এই নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেটাকে মাথায় রেখে বাজেট করা হয়েছে। চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য সেটার বাজেটে সেটার প্রতিফলন ঘটেছে। বন্দরগুলো অনেক বেশি পরিমাণে কাজ করতে পারবে। আবার ওইদিকে আপনার মাতার বাড়ি একটা বড় ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিগত সরকারগুলো জনগণের সঙ্গে প্রযুক্তির সমন্বয় ঘটাতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর শাহবাগের আজিজ সুপারমার্কেটে দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থা বাংলা কিউআর কোড উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার আধুনিক ও স্মার্ট বাংলাদেশ করতে কাজ করে যাচ্ছে। ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করতে সারা দেশে বাংলা কিউআর কোড চালু করা হয়েছে। বিগত দিনের সরকারগুলি এই বিষয়ে যে কোনো কারণেই হোক বিলম্ব করেছে। প্রযুক্তির ব্যবহার থেকে রাষ্ট্র এবং জনগণকে তারা সংযুক্ত করতে ব্যর্থ হয়েছে। জনাব তারেক রহমানের সরকার, আমরা আমাদের এই মেয়াদের মধ্যে সর্বোচ্চ মাত্রায় প্রযুক্তি নির্ভর লেনদেনে প্রবেশ করতে যাচ্ছি। চিকিৎসা সেবায় যে পরিমাণ বরাদ্দ যায় তার একটি বিশাল অংশ হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহের সার্বিক বিষয়ে পর্যালোচনা সভায় এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, যে সকল স্থানে জনবল সংকট রয়েছে তা পূরণ করা হবে। যে পরিমাণ বরাদ্দ যায় তার একটা বিশাল অংশ হারিয়ে যায়। সামান্য যে পরিমাণ হয় এটা সন্তুষ্টজনক না, কিন্তু যতটুকু হয় ততটুকু রিটার্ন আসে না, কারণ প্রপারলি স্পেন্ড হয়। এবং যেখানে যেখানে জনবল প্রয়োজন, দুইটা ফেজ, একটা হচ্ছে মানে মাস্ট রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে এটা আইডিয়াল রিকোয়ারমেন্ট। এই দুইটা ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। ভারতের কারণে বিগত সময়ে বাংলাদেশ তিস্তার ন্যায্য হিস্যা পায়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব তুলু। সকালে লালমনিরহাটের তিস্তা নদী পরিদর্শনে এসব কথা বলেন তিনি। খুব দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে হাত দেওয়া হবে। গ্রীষ্ম মৌসুমে পানির সংকট কমাতে 14টি শাখা নদীতে পানি সংরক্ষণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব বলেও দাবি করেন তিনি। পার্শ্ববর্তী দেশের পানি বৈষম্যের কারণে ধীরে ধীরে তিস্তা শুকিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী উনি 18 তারিখ লন্ডন থেকে যুক্ত হয়েছিলেন আন্দোলনে। সে আন্দোলনে উনি অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, যদি বিএনপি জনগণের ম্যান্ডেট পায় তাহলে তিস্তা মহাপরিকল্পনাটাকে অগ্রাধিকার ভাবে উনি বাস্তবায়ন করবেন। আমরা সেটাই দাবি করি। আমাদের দল যেহেতু এখন সরকারে, উনি গত পার্লামেন্ট অধিবেশনে বাজেট বক্তৃতায় উনি বলেছেন, ইনশাআল্লাহ আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। তিস্তা পাড়ের মানুষ বুক আশা বেঁধে বসে আছে। এলপিজি সিলিন্ডারের দাম কমানোর সরকারি ঘোষণার কোনো প্রতিফলন নেই বাজারে। 12 কেজির এলপিজি সিলিন্ডারের নতুন মূল্য 1528 টাকা হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় তা বিক্রি হচ্ছে বাড়তি দামে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। বাজার সিন্ডিকেট মুক্ত না হলে সুফল মিলবে না বলেও আক্ষেপ তাদের। নাজমুল ইসলামের প্রতিবেদন। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। গেল 2 মাসে 2 দফায় 12 কেজির এলপিজির সিলিন্ডারের দাম মোট 412 টাকা কমিয়ে 1528 টাকা করা হয়েছে। 2 জুলাই নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। প্রতি 12 কেজিতে এখানে কমেছে 357 টাকা। খুচরা বিক্রয় হবে, বিক্রেতা বিক্রয় করবে 1528 টাকায়। এলপিজির দাম কমায় স্বস্তি জানিয়েছে সাধারণ মানুষ। তাদের মতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সরকারের এমন সিদ্ধান্ত প্রশংসনীয়। কিন্তু হয়তো 1900 টাকা 2000 টাকা করে এখন সরকার দাম কমাইছে,
এখন আমাদের হাতের নাগালের ভিতরে আছে। যারা মধ্যম আয়ের মানুষগুলো আছে, আমাদের জন্য গ্যাসের দাম কমাতে আমাদের অনেক উপকার হয়েছে। সরকার যে দাম নির্ধারণ করছে সেটার প্রতি আমরা সম্মান রাখি। কোনো সিন্ডিকেট যেন এই প্রাইসকে আবার প্রশ্নবিদ্ধ না করে। জিনিসপত্রের দাম তো আরো বেশি, সবকিছুর দামই তো বেশি, শুধু গ্যাসের দাম কমাইলে হইব না, আরো কিছুর দাম কমাইতে হইব। তবে রাজধানীর অনেক জায়গায় এখনো অতিরিক্ত দামেই বিক্রি হচ্ছে সিলিন্ডার, এতে ক্ষোভ জানান অনেকেই। গ্যাসের দাম কমাইছে কিন্তু এখনো আমাদের মাঠ পর্যায়ে কার্যকারিতা আসে নাই, আমরা এখনো কম দামে পাচ্ছি না, এখনো আমরা আগের দামে পাচ্ছি। সরকার দাম কমাইছে না আমরা জানি না, আমরা এখনো দাম বাড়তিতেই কিনতেছি। অন্যদিকে বিক্রেতাদের দাবি সরকারের নির্ধারিত মূল্য মেনেই এলপিজি বিক্রি করা হচ্ছে। আগের দামে কেনা মজুদ সিলিন্ডার থাকায় লোকসান এড়াতে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ডিলারদের কত, তাদের হাজার হাজার মাল গোডাউনে আছে, তারা আগের রেটে কিনা, তারা এখন কম দামে বিক্রি করবে না। কারণ ডিলার যদি কম দামে না দেয়, আমরা তো রিটেলাররা তো কিছু করার থাকে না। সরকার নির্ধারিত দামে বিক্রি হয়, কিন্তু যে কেউ যদি আইসা নেয় তাহলে সরকার নির্ধারিত দামে বিক্রি হয়। বাজারে নজরদারি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে না এলে এলপিজির দাম কমার সুফল অধরাই থেকে যাবে বলে মনে করছে সাধারণ মানুষ। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে এই রোগ শনাক্ত হয়েছে 833 জনের মধ্যে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে নিশ্চিতভাবে হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। এই নিয়ে গেল 25 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট 638 শিশুর, আর আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 93 জন। অর্থাৎ হাম রোগে এই সময় মোট 731 শিশু মারা গেছে। ডেঙ্গু প্রাদুর্ভাবের ঝুঁকির মধ্যে দিয়ে শুরু হলো জুলাই। এখন থেকে প্রতিদিনই এই রোগী বাড়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা। আগস্টে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তাই এখন থেকে মশার প্রজনন স্থান ধ্বংস করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তারা। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সঙ্গে নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করছে বলে জানান প্রশাসক আব্দুস সালাম। আরও জানাচ্ছেন মুশাফির দোস। ডেঙ্গু বিস্তারের পেছনে একাধিক বৈশ্বিক কারণ রয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা ও বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, যা এডিস মশার বংশ বিস্তারের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। একই সঙ্গে দ্রুত নগরায়ন, জনসংখ্যার ঘনত্ব বৃদ্ধি সহ আছে সমন্বিত উদ্যোগের অভাব। বাসায় যদি আশেপাশে পানি বেঁধে থাকে, এটা যদি আমি দেখে না ফেলাই, তাহলে ওইখান থেকেই আপনার ডেঙ্গু মশা তৈরি হবে। সম্মিলিতভাবে পাবলিক এবং প্রাইভেট এই দুটো জায়গা থেকে কিন্তু এটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল জানুয়ারিতে 2 জন, ফেব্রুয়ারিতে 2 জন, মে মাসে 1 জন ও জুনে 13 জন প্রাণ হারিয়েছে। জুনে শনাক্ত হয়েছে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী, এই সংখ্যা 2907। মে মাসে আক্রান্তের সংখ্যা ছিল 714। এক মাসের ব্যবধানে রোগীর সংখ্যা প্রায় 4 গুণ হয়েছে। পরিবেশবিদদের মতে ডেঙ্গু নির্মূলের লক্ষ্য হওয়া উচিত মশার প্রজনন স্থান ধ্বংস ও পরিবেশ ব্যবস্থাপনার উন্নয়ন। আমরা লক্ষ্য করছি হিট ওয়েভ, তাপমাত্রা বৃদ্ধির এই ধরনের আরো প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তার মানে তাপমাত্রা এবং মশার প্রজননের যে পরিবেশ, সেটি তাদের অনুকূলে চলে যাচ্ছে দিনে দিনে, এবং আগামী দিনে এটার ভয় আরো বৃদ্ধি পাচ্ছে। এমত অবস্থায় শুরু থেকেই মশার যেই বসতি, আবাসস্থল যেগুলো আছে, যেখানে মশার ডিম পাড়ে, তারপরে ডিমের বংশবিস্তার হয়, সেই বসতি বা আবাসস্থলগুলো আমাদের ধ্বংস করতে হবে। এদিকে ডেঙ্গু প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসন ও নগরীকে পরিচ্ছন্ন রাখতে প্রতি মাসের প্রথম শনিবার ক্লিনিং ডে হিসেবে পালন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরই অংশ হিসেবে শান্তিনগর এই কর্মসূচিতে অংশ নেন প্রশাসক আব্দুস সালাম। এর আগে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। 60% বাড়িতে আমরা ডেঙ্গু লার্ভা পেয়েছি। কাজে জনগণকে আমরা সচেতন হতে বলবো। আমরা নগর থেকে চেষ্টা করছি, পাশাপাশি আরেকটা নতুন ঔষধ আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি, ট্যাবলেট। এই ট্যাবলেটগুলো সংগ্রহ করে যে জায়গায় কোনো মানুষ যেতে পারে না পরিষ্কার করার জন্য, অন্তত সেই জায়গায় যদি সেই ট্যাবলেটগুলো ছড়িয়ে দেওয়া যায়, তাহলে আমরা এই ডেঙ্গুর হাত থেকে আমরা রক্ষা পাবো। শহরকে বদলে দিতে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। নিরবিচ্ছিন্নভাবে সব জায়গা পরিষ্কার করা যায়, তাহলে দেখা যাবে এটা একটা বিশাল একটা প্রভাব পড়বে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।
স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের দায়িত্ব অবহেলা ও দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে শুধু বদলি নয়, চাকরিচ্যুতের হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দুর্নীতি, ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে, এটাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন মন্ত্রী। স্বাস্থ্য খাতে এবছরে একটি বিপ্লবের সূচনা হবে বলে আশ্বস্ত করেন তিনি। এখানে অবহেলা, সেখানে চাকরিচ্যুতি, যেখানে দুর্নীতি সেখানে চাকরিচ্যুতি। কোন ট্রান্সফার বদলে আমি সাখাওয়াত হোসেন গোপন বিশ্বাস না। সকল হাসপাতাল থেকে দালাল দূর করতে হবে। 7 দিনের ভিতর, আগামী শনিবারের ভিতর লেবার রুম করতে হবে, না করলে ওইগুলি তালা বন্ধ করতে হবে। ডিসি মহোদয়কে নিয়ে লাইসেন্স বাতিল করতে হবে। আমি জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করবো, ইউ কল অনারেবল অফিসার্স, মেসেজটা আজকে যা বললাম আপনি পৌঁছে দিন। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর চকবাজারের খাজা মার্কেটের আগুন। এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম। তিনি জানান, বেলা 1:30টার দিকে লাগা আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। 6 ইউনিটের তৎপরতায় 5 তলায় ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। সমবায়ের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ না করলে দেশের কাঙ্ক্ষিত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এলজেআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম। সকালে আগারগাঁয়ে সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সমবায়ীদের সংখ্যা বাড়াতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডধারীদের সম্পৃক্ত করে নতুন সমিতি গঠন করতে হবে। এছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ স্থানীয়দের প্রশিক্ষণের মাধ্যমে এই আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বানও জানান তিনি। ছাড়া, মানুষকে ঐক্যবদ্ধ করা ছাড়া আমাদের এই দেশের কখনোই অর্থনৈতিক মুক্তি হবে না, গ্রামীণ জনপদের মুক্তি হবে না। যে কর্মসূচিগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গ্রামে যাচ্ছেন, গ্রামের মানুষের ভাগ্য উন্নয়নের চিন্তা করছেন, এর জন্য সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে আপনারা। এখন কিন্তু আপনাদের সমিতি করতে সহজ হবে। এই যে আমি যেটা বললাম, ফ্যামিলি কার্ড হোল্ডার যারা মহিলা প্রত্যেক গ্রামে, ওই সমস্ত মহিলাদের নিয়ে একটা সমবায় সমিতি করেন। আগামী 12 সপ্তাহের মধ্যে ফ্যামিলি কার্ড রংপুর সহ বাংলাদেশের প্রতিটি উপজেলায় চালু হয়ে যাবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। 10 থেকে 12 সপ্তাহের মধ্যে বাংলাদেশের প্রত্যেক উপজেলায় আপনার রংপুর শহর সহ সর্বত্রই চালু হবে। আমাদের জবাবদিহিতা ওই জনগণের কাছে আর সংসদের কাছে, কাজে আমরা ভেরি মাচ ক্লিয়ার। আন্তর্জাতিক খবর শুরুতে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের খবর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শনিবার সকালে রাজধানীর তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে ও এর আশেপাশের এলাকায় জনসমুদ্রে পরিণত হয়েছে। ইরান ও ইরাকের 5টি শহর জুড়ে 6 দিন ব্যাপী কর্মসূচিতে 2 কোটিরও বেশি মানুষের অংশগ্রহণের আশা করছে দেশটি। বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে দাফন হবে এই বিশ্ব নেতাকে। বিস্তারিত রুমানা রুমার ডেস্ক রিপোর্টে। ইতিহাসের এক অভূতপূর্ব ও শোকাতুর অধ্যায়ের সাক্ষী হচ্ছে ইরান। ইসরায়েলি হামলায় নিহত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় জানাতে তেহরানের রাস্তায় এখন কোটি মানুষের বাঁধভাঙা ঢল। শুরু হয়েছে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষ শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা কমপ্লেক্সে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খামেনির মরদেহ রাখা হয়েছে। সেখানে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন দেশ বিদেশ থেকে আগতরা। সকাল নাগাদ তার কফিন ঘিরে জনসমুদ্রে রূপ নেয়। রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির প্রথম দিনেই রাজধানী তেহরান এখন অবরুদ্ধ শোকের নগরী। রোববারও তেহরানে সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন। সোমবার রাজধানীর প্রধান সড়কগুলোতে অনুষ্ঠিত হবে বিশাল শোকযাত্রা। পরদিন মঙ্গলবার মরদেহ নেওয়া হবে পবিত্র নগরী কোমে। বুধবার কর্মসূচি সীমান্ত পেরিয়ে ইরাকের নাজাফ ও কারবালায় পৌঁছাবে।
সবশেষে 9 জুলাই খামেনির মরদেহ আবারও ইরানে ফিরিয়ে আনা হবে। নিজ শহর মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। মাশহাদ ইরানের সবচেয়ে পবিত্র শহর হিসেবে বিবেচিত। ইমাম রেজা শিয়া ইসলামের 8ম ইমাম। শৈশব ও কৈশোরের বড় একটি সময় এই শহরে কাটিয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। রুমানা রুমা, মোহনা সংবাদ। জুন মাসে টানা 8 দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে প্রায় 3,700 জনের মৃত্যু হয়েছে। 3 দেশের সরকারি তথ্যের ভিত্তিতে রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। গেল 20 থেকে 28 জুন পর্যন্ত ইউরোপ জুড়ে বয়ে যাওয়া এই তাপপ্রবাহকে সম্প্রতি অন্যতম ভয়াবহ বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে উৎপাদনে বিঘ্ন সৃষ্টির পাশাপাশি বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাস্থ্যসেবার উপরও চাপ পড়ে। জলবায়ুবিদদের ধারণা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই ধরনের চরম আবহাওয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। প্রচলিত আইনে জুলাই হত্যায় জড়িতদের বিচার জানালেন প্রধানমন্ত্রী। শহীদদের আত্মত্যাগের সর্বোচ্চ মূল্যায়নের প্রতিশ্রুতি। বাংলাদেশ বিনিয়োগের গুরুত্বপূর্ণ গন্তব্য বললেন অর্থমন্ত্রী। চট্টগ্রামকে অর্থনীতির লজিস্টিক হাবে পরিণত করার ঘোষণা। সিলিন্ডার গ্যাসের দাম কমার প্রভাব নেই খুচরা পর্যায়ে। ক্ষুব্ধ ক্রেতারা, বাজারকে সিন্ডিকেট মুক্ত করার দাবি। এবং ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 16 রাত 11টায় মুখোমুখি কানাডা, মরক্কো। 3টায় প্যারাগুয়ের প্রতিপক্ষ ফ্রান্স। এই ছিল সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।